হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা 34তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের হিসাব বিজ্ঞানের 4র্থ ক্লাস। আজকে আমরা করব রেওয়া মিলের অঙ্ক। রেওয়া মিল আমরা গত ক্লাসে করেছি, আজকে তার অঙ্ক করব। যারা গত ক্লাসটি করেননি, গত ক্লাসটি করে নেবেন, নাহলে রেওয়া মিলের অঙ্কগুলো বুঝতে খুব কঠিন হবে। আমি গত ক্লাসে বলেছি কোনটা ডেবিট হবে আর কোনটা ক্রেডিট হবে। আমি আবারও বলছি কোনটা ডেবিট হবে আর কোনটা ক্রেডিট হবে। আমরা জানি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা জানি হিসাব 5 প্রকারের হয়: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ এবং ব্যয় দুইটা ক্রেডিটে হয়, ক্রেডিট বসে। এই দুইটা সবসময় ক্রেডিটে বসে। আয়, দায়, মালিকানা সত্ত্ব দুইটা ডেবিটে বসে। আবার যদি এগুলো কমে যায় তাহলে তার উল্টা হয়ে যায়। যেমন সম্পদ ব্যয় যদি হ্রাস পায় তাহলে এটা ক্রেডিটে বসবে। আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে এটা ডেবিটে বসবে। গত ক্লাসে আমরা দেখেছি যে কোনগুলো ক্রেডিটে বসে আর কোনগুলো ডেবিটে বসে, আর কোনগুলো রেওয়া মিলে আসে না। রেওয়া মিলের কোনগুলো ডেবিটে বসে কোনগুলো ক্রেডিটে বসে সেগুলো আমরা দেখেছি, আর কোনগুলো রেওয়া মিলে আসে না সেগুলোও দেখেছি। ওয়ালাইকুম আসসালাম হাফিজুর রহমান ভাই। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আয়, দায়, মালিকানা সত্ত্ব ক্রেডিট। ঠিক আছে হাফিজুর রহমান ভাই। সম্পদ, ব্যয় ডেবিট যদি বৃদ্ধি পায়, হ্রাস পেলে ক্রেডিট হয়। ক্লিয়ার? সম্পদ ব্যয় ডেবিট, কিন্তু সম্পদ ব্যয় যদি হ্রাস পায় তখন ক্রেডিট হয়। আয়, দায়, মালিকানা সত্ত্ব ক্রেডিট, কিন্তু হ্রাস পেলে ডেবিট হয়। আমরা গত ক্লাসে পড়েছি, কোনগুলো ডেবিট হয়, কোনগুলো ক্রেডিট হয়, আবার কোনগুলো রেওয়া মিলে আসে না। গত ক্লাসে কিন্তু আমরা সবগুলো পড়েছি এবং শর্টকাট টেকনিকে পড়েছি। গত ক্লাসটি যারা করেননি তারা দয়া করে গত ক্লাসটি দেখে নেবেন। যদি আপনি ফেসবুকে না পান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে HKB লিগ্যাল অ্যাডভাইস, ওইখানে ঢুকে আপনি পাবেন ITP এক্সাম প্রিপারেশন, ওইখানে গিয়ে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে হাফিজুর রহমান ভাই। হিসাব 5 প্রকার আমরা জানি: আয়, সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এই পাঁচটার বাইরে আর কোনো হিসাব নাই। আর রেওয়া মিল সবসময় বের করা হয় খতিয়ানের উদ্ধৃতি থেকে। মনে রাখবেন, রেওয়া মিল বের করা হয় খতিয়ানের উদ্ধৃতি থেকে। গতকালকে আমি সংজ্ঞাটা বলেছি রেওয়া মিলের। আজকে আমরা অঙ্কতে ফিরে যাব। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। সবাই খাতা আর কলম নিয়ে প্রস্তুত হয়ে যান, আমরা অঙ্ক করব এখনই। যাদের বুঝতে সমস্যা হয় তারা গত ক্লাসটা দেখে নেবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবেন।
সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। প্রারম্ভিক কোনো কিছু মজুত রেওয়া মিলে আসে না। বকেয়া আয় অগ্রিম ব্যয় দুইটা যেহেতু মিলে না তাহলে ডেবিট, আর অগ্রিম আয় বকেয়া ব্যয় মিলে গেলে ক্রেডিট। প্রারম্ভিক সম্ভাব্য আয় সম্ভাব্য ব্যয় সেগুলো রেওয়া মিলে আসে না। গত ক্লাসে আমরা বিস্তারিত পড়েছি রেওয়া মিলের। আমরা এখন অঙ্ক করব। আমরা জানি রেওয়া মিলে 5টা কলাম থাকে। 5টা কলাম কে কে বলতে পারেন? 5টা কলাম প্রথমে থাকবে ক্রমিক নং, তারপরে বিবরণ, ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, তারপরে হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ওই 5টা। খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান, আমরা এখন অঙ্ক শুরু করব। দেখেন, আমি আগে থেকে একটা চার্ট তৈরি করে রেখেছি আপনাদের জন্য, যাতে অঙ্ক করতে সহজ হয়। আগে থেকে আপনাদের জন্য চার্ট তৈরি করে রেখেছি। আমি প্রথমে লিখছি ক্রমিক নং, তারপরে লিখছি বিবরণ, তারপরে খতিয়ান পৃষ্ঠা, তারপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আপনারা এইভাবে একটা চার্ট তৈরি করে নেন। ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আপনারা এইভাবে একটা পৃষ্ঠা চক তৈরি করে নেন। দেখেন, আমরা এখানে কতগুলো দেওয়া আছে, বিবরণের তালিকা দেওয়া আছে। দেখেন, মূলধন, আসবাবপত্র, আয়কর, প্রাপ্য বিল, প্রদেয় বিল, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, স্বল্পমেয়াদী ঋণ, হাতে নগদ, ব্যাংক জমা, বিক্রয়, সমাপনী সেলামি, সমাপনী মজুত পণ্য, অব্যবহৃত মনেহারি, অবিবাহিত মনেহারি। এখন সবগুলা কিন্তু আসবে না, কিছু বাদ যাবে। আপনার প্রশ্নের মধ্যে এগুলা দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে এগুলা দেওয়া থাকবে। এখন দেখি, মূলধন দেওয়া আছে 1 লক্ষ টাকা, মূলধন দেওয়া আছে 1 লক্ষ টাকা। এখন মূলধন যেটা আছে সেটা কি ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে বলেন? মূলধন দেওয়া আছে 1 লক্ষ টাকা, মূলধনটা কি ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে? কেউ কি বলতে পারবেন? মূলধন দেওয়া আছে 1 লক্ষ টাকা, মূলধন 1 লক্ষ টাকা দেওয়া আছে, সেটা কি ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে? ক্রেডিটে বসবে। মূলধন ক্রেডিটে কেন বসবে? মূলধন ক্রেডিটে কেন বসবে? মূলধন ক্রেডিটে বসার প্রধান কারণ হচ্ছে, মাসুদ রানা ভাই, মূলধন ক্রেডিটে বসার কারণ হচ্ছে, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। আমরা জানি আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা ক্রেডিটে বসে। তো আমরা ক্রেডিটে বসাই দিলাম মূলধনটা। মূলধন ছিল 1 লক্ষ টাকা, মূলধন ছিল 1 লক্ষ টাকা। তারপরে আছে দেখেন আমাদের আসবাবপত্র।
আসবাবপত্র কি? আসবাবপত্র ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে? আসবাবপত্র ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে? মূলধন কিন্তু মূলধন কিন্তু দায় না, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের যে 4টা উপাদান আছে এর মধ্যে মূলধন একটি। মাসুদুর রহমান ভাই বলছেন আসবাবপত্র ডেবিটে বসবে। আসবাবপত্র হচ্ছে সম্পদ, আমরা জানি আসবাবপত্র হচ্ছে সম্পদ। যদি সম্পদ হয় তাহলে আমরা সেটা কোথায় লিখব? আমরা সেটা ডেবিটে লিখব। যদি সম্পদ হয় আমরা সেটা ডেবিটে লিখব। আসবাবপত্র আছে 50,000 টাকা, আসবাবপত্র আছে 50,000 টাকা। তো আসবাবপত্র 50,000 টাকা আছে, সেটা বসবে ডেবিটে। এখানে কোনটায় কত টাকা আছে সেটা আমি উল্লেখ করি না, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে? আসবাবপত্র 50,000 টাকা আছে, সেটা বসবে ডেবিটে। আসবাবপত্র সম্পদ, তাই ডেবিটে বসবে, সঠিক উত্তর। এরপরে দেখেন আছে আয়কর। আয়কর কি? আয়কর কি? আয়করটা কোথায় বসবে? কেউ বলতে পারবেন আয়করটা কোথায় বসবে? আয়করটা কোথায় বসবে কেউ বলতে পারবেন? আয়করটা খরচ, তাই ডেবিট হবে। মাসুদ রানা ভাই বলছেন আয়কর এক ধরনের খরচ, তাই সেটা ডেবিটে। খরচ মানে ব্যয়, আমরা জানি সম্পদ এবং ব্যয় ডেবিটে বসে। খরচ মানে হচ্ছে ব্যয়, ব্যয়ের আরেক নাম হচ্ছে খরচ, সুতরাং সেটা ডেবিটে বসবে। আসবাবপত্র আছে 10,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা আছে, সেটা ডেবিটে বসবে। এরপরে দেখেন আছে প্রাপ্য বিল। আমি আপনাদের বলছিলাম প্রাপ্য মানে কি বলছিলাম? প্রাপ্য মানে পাবো, প্রাপ্য মানে পাবো, প্রাপ্য মানে পাবো। আর পাবো, যেটা পাবো সেটা আমাদের সম্পদ, যেটা পাবো সেটা আমাদের সম্পদ। সুতরাং প্রাপ্য, যেটা প্রাপ্য সেটা আমরা পাবো, আর যেটা পাবো সেটা আমাদের সম্পদ। আমরা জানি সম্পদ সবসময় ক্রেডিটে বসে। প্রাপ্য বিল আছে 25,000 টাকা, 25,000 টাকা ক্রেডিটে বসবে। যেটা কালকে আমি গত ক্লাসে আমি বলছি, যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সম্পদ। প্রাপ্য হচ্ছে পাবো, আর হচ্ছে প্রাপ্তি মানে পেয়েছি, আয়। প্রদত্ত মানে ব্যয়, প্রদত্ত মানে কি? দিয়েছি, ব্যয়। প্রদেয় মানে দিতে হবে বা দেব, সেটা হচ্ছে দায়। এখন দেখেন প্রাপ্য বিল 25,000 টাকা, যে প্রাপ্য লেখাটা থাকলে আমরা বুঝবো সেটা হচ্ছে সম্পদ। প্রদেয় বিল মানে কি? প্রদেয় মানে কি? দিতে হবে বা দেব। প্রদেয় মানে দিতে হবে বা দেব। প্রদেয় বিল কি হবে? ডেবিট না ক্রেডিট?
প্রদেয় মানে দিতে হবে, তার মানে সেটা দায়। আর দায়টা সবসময় কি হয়? ক্রেডিট হয়। দায় সবসময় ক্রেডিট হয়। আয়, দায়, মালিকানা সত্ত্ব তিনটা ক্রেডিট হয়। প্রদেয় বিল হচ্ছে 15,000 টাকা। প্রদেয় বিল হচ্ছে 15,000 টাকা। সেটা হবে ক্রেডিট, কারণ সেটা হচ্ছে দায়। দায় সবসময় ক্রেডিটে বসে। ঠিক আছে দিদারুল ভাই, মাসুদ রানা ভাই, লুপ্তুর রহমান, লাভলি আপু, দায় মানে ক্রেডিটে বসবে। এরপরে আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য মানে বলছি যে প্রাপ্য আগেই বলছি, প্রাপ্য মানে পাবো। পাবো মানে সেটা আমার সম্পদ, সেটা আমার সম্পদ। প্রাপ্য মানে হচ্ছে সম্পদ। তার মানে প্রাপ্য হিসাব কোথায় বসবে? ডেবিটে না ক্রেডিটে? প্রাপ্য হিসাব কোথায় বসবে? ডেবিটে না ক্রেডিটে? যেটা পাবো সেটা সম্পদ। সম্পদ সবসময় ডেবিটে বসে। সম্পদ সবসময় ডেবিটে বসে। প্রদেয় হিসাব হচ্ছে, প্রাপ্য হিসাব হচ্ছে, প্রদেয় হিসাব না, প্রাপ্য হিসাব হচ্ছে 40,000 টাকা। প্রাপ্য হিসাব হচ্ছে 40,000 টাকা, সেটা আমরা জানি ডেবিটে বসবে, সেটা আমাদের সম্পদ। প্রাপ্য হিসাবের পর আসছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব, প্রদেয় মানে দেব। প্রদেয় মানে দেব। প্রদেয় বিল, প্রদেয় হিসাব, প্রদেয় শব্দটা থাকলে বুঝতে হবে সেটা দায়। প্রদেয় শব্দটা থাকলেই সেটা বুঝতে হবে দায়, তার মানে দিতে হবে। আর আমরা জানি আয়, দায়, মালিকানা সত্ত্ব সবসময় ক্রেডিটে বসে। আয়, দায়, মালিকানা সত্ত্ব সবসময় ক্রেডিটে বসে। প্রদেয় হিসাব 20,000 টাকা। দিতে হবে, ক্রেডিট। এরপর আছে স্বল্প মেয়াদি ঋণ। স্বল্প মেয়াদি ঋণ, স্বল্প মেয়াদি ঋণ সেটা কি? ঋণ আমরা জানি ঋণ মানে দায়। ঋণ মানে দায়, সেটা আপনাকে দিতে হবে। স্বল্প মেয়াদি ঋণ, চলতি দায়, সেটা আপনাকে দিতে হবে। স্বল্প মেয়াদি ঋণ আছে 30,000 টাকা। তার মানে দায় যদি হয় তাহলে সেটা কিসে বসবে? অবশ্যই ক্রেডিটে বসবে। দায় 30,000 টাকা। স্বল্প মেয়াদি দায়, সেটা ক্রেডিটে বসবে। তারপরে আছে হাতে নগদ। হাতে নগদ আমরা জানি হাতে নগদ হচ্ছে সম্পদ। হাতে নগদ হচ্ছে সম্পদ। নগদ হচ্ছে সম্পদ। তো সম্পদ আমরা জানি সবসময়, সম্পদ সবসময় কি ডেবিটে বসে। যে সম্পদ হাতে নগদ আছে 25,000 টাকা। টাকা সেটা আমরা ক্রেডিটে বসাবো। তারপরে আছে ব্যাংক জমা। ব্যাংক জমা আমরা জানি ব্যাংক জমা কি? ব্যাংক জমা কি বলেন তো কেউ? ডেবিট কেন? আপনারা বলেন কেন ডেবিট? ব্যাংক জমা ডেবিট কেন? দিদারুল ভাই, লাভলি আপু বলেন ব্যাংক জমা ডেবিট কেন? ব্যাংক জমা ডেবিট কেন? কেন ডেবিট? মাসুদ রানা ভাই। সম্পদ, ধন্যবাদ। ব্যাংক জমা হচ্ছে সম্পদ, সেজন্য সেটা
ডেবিট হবে। ব্যাংক জমা আছে 10,000 টাকা। ব্যাংকের টাকা সম্পদ হিসেবে মাসুদ ভাই ঠিক আছে, সম্পদ লাভলি আপু শিয়াব ভাই ঠিক আছে, সম্পদ তাই ডেবিট হবে। এরপরে আছে ক্রয়। ক্রয় কি? ক্রয় আমরা জানি ক্রয় হচ্ছে না, ক্রয় আছে না বিক্রয় আছে? এখানে বিক্রয়, এখানে আছে বিক্রয়, সরি ক্রয় না, ক্রয় না বিক্রয়। বিক্রয় মানে কি? বিক্রয় করলে আয় হয়, আমরা জানি বিক্রয় করলে আয় হয়, লাভ লাভ হয় আর কি। বিক্রয়টা কোথায় বসবে বলেন? বলেন বিক্রয়টা কোথায় বসবে? দিদারুল ভাই কেন ডেবিট হবে বলেন? বিক্রয়টা ডেবিট কেন হবে? ক্রেডিট কেন হবে সেটাও বলেন। বলেন কেন ডেবিট বা ক্রেডিট হবে? আপনাদের ব্যাখ্যা করতে হবে, বিক্রয়টা কেন ডেবিট হবে সেটা বলতে হবে। কেন ডেবিট বা ক্রেডিট হবে সেটা বলতে হবে। আয় আয়, কিন্তু এখানে প্রশ্নের মধ্যে বিক্রয় দেওয়া না, প্রশ্নের মধ্যে ক্রয় দেওয়া। আমরা তো রেওয়ামিল মিলাইতে পারবো না, প্রশ্নের মধ্যে দেওয়া ক্রয়। তাহলে ক্রয় কোথায় বসবে? বিক্রয় আমরা জানি বিক্রয় হলে আমরা আয় হয়, আয় আমরা বসাই ক্রেডিটে। এখন আমি দেখলাম এখানে ক্রয় দেওয়া আছে, 35,000 টাকা। ক্রয় কোথায় বসবে? ক্রয় কোথায় বসবে? ক্রয় বিক্রয় যদি হতো তাহলে অবশ্যই ক্রেডিট হতো, কিন্তু আমি বলছি এখানে ক্রয় আছে 35,000 টাকা। ক্রয়টা কোথায় বসবে? ক্রয় ক্রয় ডেবিট কেন? ক্রয় করলে নগদ টাকা চলে যায়, ঠিক না? ক্রয় করলে নগদ টাকা চলে যায়। আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে আমরা জানি সেটা ডেবিট হয়। সম্পদ ব্যয় হ্রাস পেলে ডেবিট হয়, বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। ক্রয় সবসময় ডেবিটে বসবে। ক্রয় সবসময় ডেবিটে বসবে। এরপরে আছে শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামি আছে 5,000 টাকা। শিক্ষানবিশ সেলামি আছে 5,000 টাকা। আর শিক্ষানবিশ সেলামিটা কোথায় বসবে? ডেবিটে না ক্রেডিটে? সমাপনী সেলামি কোথায় বসবে বলেন? 5,000 টাকা।
আমরা জানি সমাপনী স্যালামি হচ্ছে আই, আর আই সবসময় ক্রেডিটে বসে। আই সবসময় ক্রেডিটে বসে। ক্রয় ডেবিটে বসবে, বিক্রয় ক্রেডিটে বসবে। সমাপনী স্যালামি হচ্ছে এক ধরনের আয়, সুতরাং সেটা ক্রেডিটে বসবে। এরপরে আমাদের আছে সমাপনী মজুত পণ্য অব্যবহৃত মণিহারি। আমরা গত ক্লাসে পড়েছি যে কোনগুলা রেওয়া মিলে আসে না। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না, অব্যবহৃত মণিহারিও মজুত পণ্যে আসে না। প্রারম্ভিক বা সম্ভাব্য কোনো কিছুই মজুত পণ্যে রেওয়া মিলে আসে না। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। অব্যবহৃত মণিহারি রেওয়া মিলে আসে না। এখন আমরা একটা দাগ দিই, দাগ দিয়ে দুই ডেবিট এবং ক্রেডিট সবগুলো যোগ করি। কারো কাছে ক্যালকুলেটর থাকলে যোগ করেন। ক্যালকুলেটর ছাড়াই যোগ করি। 1000 দেখে 1000 করে প্রথম 3টা শূন্য তো কিছু নাই, 3টা শূন্য বসাই দেই। তারপরে আছে দেখেন এখানে আছে 5, এখানে আছে 5, 10 আর 5 15। 15-র 5 হাতে থাকলো 1, 5 আর হাতের 1 6 আর 1 7, 7 আর 2 9, 9 আর 4 13, 13 আর 2 15, 15-র 1 16, 16 আর 3 19। মিলে নাই, ঠিক আছে, 2 পাশ মিলে নাই। আমি সংখ্যাগুলো লিখতে একটার জায়গায় 9টাই লিখছি, কিন্তু অঙ্কের মধ্যে সংখ্যাগুলো একটু পরিবর্তন করে দেওয়া। আমরা একটা বাদ দিছি, এই কারণে মিলে নাই। দেখেন আমরা কোনটা বাদ দিছি। আমরা এখানে হচ্ছে আমি অঙ্কটা দেখতেছি, দাঁড়ান। এখানে 13 নম্বরে ছিল হচ্ছে বিক্রয়। বিক্রয় ছিল, বিক্রয়টা আমরা অ্যাড করি নাই। বিক্রয়টা আমরা অ্যাড করিনি। বিক্রয়টা অ্যাড না করার কারণে মিলতেছে না। বিক্রয়টা অ্যাড না করার কারণে মিলতেছে না। দেখেন বিক্রয় ছিল 50,000। আমরা জানি বিক্রয় আয়, তো বিক্রয় সবসময় যদি হয় তাহলে বিক্রয় ক্রেডিটে বসবে 50,000 টাকা। তারপর এখানে দেখেন আমি এখানে আসবাবপত্র যেটা ছিল সেটা ছিল 75,000। আমি বলে 50,000 লিখছি, এটা 75,000 ছিল, বাকি সব ঠিক আছে। এখানে বিক্রয় 13 নম্বরে যে বিক্রয় ছিল, বিক্রয়টা বাদ পড়ে গেছে। বিক্রয়টা বাদ পড়ে যাওয়ার কারণে হিসাব মিলতেছে না। সমাপনী মজুত পণ্য আর অব্যবহৃত মণিহারি এই দুটো তো আসবে না। বিক্রয় যেহেতু আয়, ক্রেডিটে বসবে, বাকি সব ঠিক আছে। এখন আপনারা একটু যোগ করেন। 1 লাখ, তারপর হচ্ছে 15,000, 20,000, 30,000, 5,000, 50,000, আর এখানে হচ্ছে 75,000, 10,000, 25,000, 40,000, 25,000,
10,000 35,000। এখন একটু যোগ করেন তো দেখি। কত আসছে দেখেন তো। আমি সংখ্যাগুলো মানে অঙ্কের মধ্যে যে সংখ্যাগুলো ছিল সংখ্যাগুলো আমি পরিবর্তন করে বলছি, একটারটা অন্য জায়গায় বলছি, কিন্তু আপনারা বুঝছেন তো মানে কোনটা কোন জায়গায় বসবে। হিসাবটা ঠিক আছে। 2-20 2-20। তো রেওয়া মিলের নিয়মটা হচ্ছে যদি আপনার দুই পাশ না মিলে, দুই পাশ যদি না মিলে তাহলে আপনার রেওয়া মিল হবে না। রেওয়া মিল দুই পাশ অবশ্যই মিলতে হবে, রেওয়া মিলের দুই পাশ অবশ্যই মিলতে হবে। এখন ঠিক আছে তো দেখেন তো। এখন মিলছে আপনাদের দুই পাশ। $2,20,000 টাকা আসছে। আপনি এই রেওয়া মিলে আপনাদের কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে রেওয়া মিলে? হাফিজুর রহমান ভাই এবার মিলছে আপনার? সংখ্যাগুলো ফেক না, সংখ্যাগুলো ফেক না। আপনার কোনটা কোন জায়গায় বসবে সেটা যদি আপনি জানেন তাহলে অঙ্ক আপনার মানে অঙ্ক ভুল হবে না। এটা তো মনে করেন যে না মিলার কারণ হচ্ছে আমি সংখ্যাগুলো পরিবর্তন করে বলছি, একটার জায়গায় অন্যটা বলছি। ঠিক করে দেওয়ার পরে তো মিলে গেছে। মাসুদ রানা ভাইয়ের প্রশ্ন নাই, সবই বুঝেন উনি। রেওয়া মিল আসলে পরীক্ষা পারবেন আপনারা? রেওয়া মিল পরীক্ষায় আসলে পারবেন? ক্রয় হচ্ছে সম্পদ, সম্পদ কমে যায়। ক্রয় করলে সম্পদ কমে যায়। মনে করেন যে আপনার কাছে 10 টাকা আছে, আপনি 10 টাকা দিয়ে একটা কলম কিনছেন। কলম কেনার কারণে 10 টাকার নগদ টাকা কমে গেছে, কিন্তু আপনার সম্পদ বেড়ে গেছে। আপনার কলমটা আপনার কাছে আছে, কলমটা আপনার কাছে আছে, আবার 10 টাকা কিন্তু আপনার পকেট থেকে চলে গেছে। 10 টাকা যে চলে গেছে, এই 10 টাকা হচ্ছে আপনার ব্যয়, ব্যয় না মানে খরচ। মানে ক্রয় করছেন, নগদ টাকা চলে গেছে, সম্পদ কমে গেছে। আর সেটা হচ্ছে যদি সম্পদ কমে যায় সেটা হচ্ছে কি আপনার ব্যয়। ব্যয় সবসময় ডেবিটে বসে। আমি কি আরেকটা অঙ্ক দিব? দিলে পারবেন আপনারা? বলেন আপনারা, আমি কি আরেকটা অঙ্ক দিব আপনাদের? পারবেন আপনারা? কি বলেন? লিখেন, আমিও লিখি আপনারাও লিখেন, নতুবা পরে আমি আবার মিলাতে পারবো না, সংখ্যাগুলো মনে থাকবে না।
আমাকেও লিখতে হবে, ঠিক না? আমরা জানি প্রথমে থাকবো ক্রমিক, তারপর কি থাকবে? বিবরণ, তারপরে থাকবে খতিয়ান পৃষ্ঠা, তারপরে থাকবে ডেবিট টাকা, তারপর থাকবে ক্রেডিট টাকা। আরে কলমে কালি ছাড়তেছে না কেন? বিবরণ পেলাম, তারপরে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা পেলাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এতটুকুই তো না, আরও আছে 5টা কলাম পেলাম আমরা। আপনারা বলবেন কোনটা কোন দিকে বসবে। আমি 1 2 3 4 5 6 7 8 9 10 দিলাম। তারপরে হচ্ছে আমি প্রথমে দিলাম কল কবজা, কল কবজা একসাথে লিখতে পারবেন, আলাদা কল কবজা। আমি এটা কিন্তু এখানে লেখার কোনো নিয়ম নাই, আমি প্রশ্ন দিচ্ছি তাই আমি সাথে লিখে নিচ্ছি। কল কবজা, কল কবজা আছে 42,000 টাকা। এখন আপনারা বসাবেন ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে, এখানে কিন্তু বসবে না, আমি আপনাদের প্রশ্ন দিচ্ছি তাই এখানে লিখছি। কল কবজা আছে 42,000 টাকা। এখন আপনারা বলবেন ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে। কল কবজা আছে 42,000 টাকা, ডেবিটে বসবেন না ক্রেডিটে বসবেন। পরে আছে ব্যাংক ঋণ, পরে আছে ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ আছে 10,000 টাকা। ব্যাংক ঋণ আছে 10,000 টাকা। আপনারা লিখেন যে ব্যাংক ঋণ লিখে কোনটা কোন দিকে বসবে সেটা আপনি লিখেন। ব্যাংক ঋণ সেটা কোথায় বসবো, আপনি ব্যাংক ঋণ লেখার পরে ডেবিট ক্রেডিট লিখবেন, তাহলে আমি বুঝবো। ব্যাংক কল কবজা, তারপর হচ্ছে ব্যাংক ঋণ, তারপরে আছে হচ্ছে আসবাবপত্র, দন্তস্ব বাবপত্র, আসবাবপত্র আছে 10,000। আসবাবপত্র আছে 10,000 টাকা। বকেয়া ভাড়া আছে 2,000 টাকা। সেটা কোনটা কোন দিকে বসবে আপনারা বলবেন। আসবাবপত্র মাসুদ রানা ভাই বলছেন ডেবিট। এরপরে আছে সুনাম,
সুনাম আছে 10,000 টাকা। মাসুদ রানা ভাই বলছেন বকেয়া ভাড়া ডেবিট। বকেয়া ভাড়া তার মানে কি বাকি আছে ভাড়া, সেটা আপনার দায় দিতে হবে। বকেয়া ভাড়া হচ্ছে আপনার দায়। এখন আপনি বুঝেন সেটা কোথায় বসবে। মাসুদ রানা ভাই, বকেয়া ভাড়া আপনার এক ধরনের ঋণ। তারপরে আছে হাতে নগদ। হাতে নগদ আছে 8,000 টাকা। হাতে নগদ আছে 8,000 টাকা। তারপরে আছে লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদান আছে 5,000 টাকা। নুরুন্নবী শেখ, আপনি কোনটা ডেবিট কোনটা, আমি কিন্তু অনেকগুলো বলতেছি, কোনটা নাম উল্লেখ করে দিবেন। শামিনা কবির নাম উল্লেখ করে দিবেন। যেমন শিয়াব ভাই লিখেছেন সুনাম ডেবিট। তারপর আছে মূলধন। আমি মূলধনের পাশে সংখ্যাগুলো, আমি এগুলা বিবরণের পাশে সংখ্যাগুলো লিখতেছি, আপনারা কিন্তু সংখ্যাগুলো এখানে লিখবেন না। এখানে লিখতেছি, আমি প্রশ্ন দিতেছি তাই। মূলধন 75,000 টাকা বলছি, মূলধন 75,000 টাকা। তারপরে আছে হচ্ছে ক্রয় 50,000 টাকা। এটা 50,000। মূলধন 75,000 টাকা, ক্রয় 50,000 টাকা। প্রদেয় হিসাব আছে 5,000 টাকা। সরি, প্রদেয় খরচ হচ্ছে 15,000 টাকা। আর বাড়াতে হবে, 11তে যাইতে হবে। ক্রয় ডেবিট লিখছে, শিব ভাই লিখছে ক্রয় ডেবিট। মাসুদ রানা প্রদেয় হিসাব লিখছে ডেবিট। বিজ্ঞাপন খরচ বিজ্ঞাপন খরচ 5,000 টাকা।
বিক্রয় আছে, বিক্রয় আছে 70,000 টাকা। প্রদেয় হিসাব ক্রেডিট লিখছেন শামিনা কবির। ক্রয় ডেবিট শামিনা কবির লিখছেন। শিয়াব ভাই লিখছেন ক্রয় ডেবিট। মাসুদ রানা ভাই লিখছেন প্রদেয় হিসাব ডেবিট। বিজ্ঞাপন ডেবিট মাসুদ রানা ভাই লিখছেন বিজ্ঞাপন ডেবিট। বিক্রয় ডেবিট মাসুদ রানা ভাই লিখছেন। মজুত পণ্য, মজুত পণ্য 10,000 টাকা। বিক্রয় বাট্টা 2,000 টাকা। বিক্রয় ক্রেডিট লিখছেন শামিনা কবির। বিক্রয় ক্রেডিট লিখছেন শেখ শিহাব সাহেব। মাসুদ রানা ভাই লিখছেন বিক্রয় ক্রেডিট। মজুত পণ্য আছে, বিক্রয় বাট্টা আছে, পনেরো 16 অনেকগুলো দেখা যায় আছে। বিক্রয় বাট্টা ডেবিট। ব্যাংক জমা, ব্যাংক জমা হচ্ছে 20,000। তারপরে আছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আছে 10,000। এখন আমরা প্রথম থেকে আসি। অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। কল কবজা, কল কবজা বিক্রয় বাট্টা ডেবিট লিখছেন শিয়াব সাহেব। এখন আমরা দেখি কল কবজা, কল কবজা কি সম্পদ না? সম্পদ। যদি কল কবজা সম্পদ হয় তাহলে সেটা কি হবে? ক্রেডিট হবে। 42,000 টাকা ক্রেডিটে যাবে। ব্যাংক জমা বলছে ডেবিট। তারপরে আছে তারপরে কি লিখছিলাম আমরা? ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ কি? ব্যাংক ঋণ ক্রেডিট। ব্যাংক ঋণ ক্রেডিট। কেন ক্রেডিট বলেন তো? ঋণ মানে দায়। আসবাবপত্র সম্পদ, সম্পদ আমরা জানি ডেবিট। বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া আর বকেয়া ব্যয়। বকেয়া ভাড়া সেটা আমাদের দিতে হবে, দায়। তার মানে সেটা চলে যাবে ওই পাশে। বকেয়া ভাড়া ছিল 2,000 টাকা না? বকেয়া ভাড়া এক ধরনের দায়, আপনার ঋণ। আমি বলছিলাম
মাসুদ রানা ভাই, মজুত পণ্য আসবে, সমাপনী মজুত পণ্য আসবে না। মজুত পণ্য আসবে কিন্তু সমাপনী মজুত পণ্য আসবে না। তারপরে আছে সুনাম। আমরা জানি সুনাম হচ্ছে সম্পদ, সম্পদ হচ্ছে ডেবিট। তারপরে আছে হাতে নগদ। হাতে নগদ আমরা জানি এটাও সম্পদ, ডেবিটে আসবে। তারপরে আছে লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদান আমরা জানি সেটা এক ধরনের ব্যয়। প্রদান মানে আপনার নগদ টাকা চলে গেছে, সেটাও ডেবিটে বসবে। তারপরে আছে মূলধন। মূলধন আমরা জানি মালিকানা সত্ত্ব, সেটা ক্রেডিট হবে। তারপরে আছে ক্রয়। ক্রয় আমরা জানি ক্রয় ডেবিট হয় 50,000। ক্রয় করলে নগদ টাকা চলে যায়, নগদ টাকা চলে গেলে ডেবিট হয়, সম্পদ কমে যায়। তারপরে আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব, প্রদেয়, প্রদেয় হিসাব 15,000। প্রদেয় মানে কি? দায়। 15,000 তার মানে ক্রেডিট হবে। বিজ্ঞাপন খরচ, আপনার হাতে নগদ টাকা চলে গেছে, ক্রেডিট। তারপরে আছে বিক্রয়। বিক্রয় জানি বিক্রয় করলে আয় হয়, সেটা বসবে ক্রেডিটে। তারপরে আছে ক্রয় এক প্রকার ব্যয়। ব্যয় তো সম্পদ কমে যায়, ক্রয় করলে সম্পদ কমে যায়, নগদ টাকা কমে যায়। এরপরে দেখেন আছে হচ্ছে মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য থাকলে, সমাপনী মজুত পণ্য থাকলে সেটা রেওয়া মিলে আসবে না, কিন্তু মজুত পণ্য থাকলে আসবে। মজুত পণ্য এখানে যদি মজুত পণ্য থাকে, আপনার ডেট দেওয়াও থাকতে পারে, নাও যদি দেওয়া থাকে যে সমাপনী মজুত পণ্য উল্লেখ না থাকলেও, যদি এখানে মানে বছরের লাস্টে যেমন ডিসেম্বর মাস দেওয়া থাকলে আপনি বুঝবেন এটা সমাপনী। আর যদি জানুয়ারির 1-2 দেওয়া থাকে সেটা বুঝবেন সমাপনী মজুত পণ্য না, তখন সেটা রেওয়া মিলে আসবে। রেওয়া মিলে যদি সমাপনী না হয় তাহলে অবশ্যই রেওয়া মিলে আসবে। সমাপনী মজুত, মজুত পণ্য সমাপনী না, মজুত পণ্য 10,000 টাকা অবশ্যই আসবে। বিক্রয় আমরা জানি বিক্রয় ক্রেডিটে বসে, কিন্তু বিক্রয়ের সাথে বাট্টা বা অন্য কিছু থাকলে সেটা সবসময় ডেবিট হয়। ব্যাংক জমা। ব্যাংক জমা আমরা জানি সেটা ক্রেডিট, সম্পদ। তারপরে আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য মানে পাবো। সম্পদ কমলে তো ক্রেডিট হয়, এনে কোন জায়গায় সম্পদ কমছে? সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। আপনার ক্রয় করলে তো সম্পদ বাড়ে। আপনি একটা মোবাইল ক্রয় করছেন, মোবাইল ক্রয় করছেন তার মানে আপনার নগদ টাকা চলে গেছে, কিন্তু আপনার মোবাইলটা তো আপনার কাছে রয়ে গেছে, সম্পদ বাড়ছে। আসবাবপত্র 75,000 টাকা। আসবাবপত্র এখানে 75 না, আসবাবপত্র আগের অঙ্কে ছিল 75,000 টাকা, এই অঙ্কে আসবাবপত্র আসছে 10,000 টাকা। আসবাবপত্র 10,000 টাকা।
প্রাপ্য পাবো, সেটা আয়। হিসেব করেন 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে কিনা দেখেন আগে। আপনার ডেবিটে 11টা আছে কিনা দেখেন। 42,000, 10,000, 10,000, 8,000, 5,000, 50,000, 5,000, 10,000, 2,000, 20,000, 10,000 যোগ করেন। আর ওই পাশে 10,000, 2,000, 75,000, 15,000, 70,000, ওই পাশে 5টা মাত্র। মাসুদ রানা ভাই লিখছেন 1,72,000 টাকা। মাসুদ রানা ভাই লিখছেন 1,72,000 টাকা। 70 70 40, 40 আর 10 50, 50 70 40 50 60 70 72, ওই পাশেও 72 হয়। 1,72,000, দুই পাশে 1,72,000 টাকা আমরা মিলে গেছে। তার মানে আমাদের রেওয়া মিলটা সঠিক। তার মানে আমাদের রেওয়া মিলটা সঠিক। আপনারা পারেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কে কে বোঝেন নাই? রেওয়া মিল কে কে বোঝেন নাই সেটা আমাকে বলেন। সবাই বুঝছেন? রেওয়া মিল বুঝছেন কিনা, কোনটা কোন দিকে যায়, কোনটা ডেবিটে যায়, কোনটা ক্রেডিটে যায়। আপনার প্রশ্ন থাকতে এরকম থাকতে পারে যে রেওয়া মিলের তালিকা প্রস্তুত করুন এবং কোন কোন বিষয়গুলো রেওয়া মিলে আসবে না, কোন বিষয়গুলো রেওয়া মিলে আসবে না সেগুলো আলাদা করেন। তো যেগুলো রেওয়া মিলে আসবে না সেটা আলাদা করে লিখবেন, আর রেওয়া মিলের তালিকা চাইলে তালিকা প্রস্তুত করে দেবেন। প্রশ্ন যেভাবে থাকবে আপনারা সেভাবে লিখবেন। আশা করি রেওয়া মিলটি বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে রেওয়া মিলের উপরে? স্যার বিক্রয় বাট্টা সম্পর্কে একটু বুঝিয়ে বলেন। বিক্রয় বাট্টা হচ্ছে ব্যয়। বিক্রয় বাট্টা হচ্ছে এক ধরনের ব্যয়। মনে করেন যে আপনি 100 টাকা বিক্রি করছেন, এর মধ্যে 10 টাকা আপনি কমিশন দিয়ে দিয়েছেন একজনকে। 10 টাকায়, এই 10 টাকায় আপনার 10 টাকা আর ফিরে পাবেন না, ঠিক আছে? সেটা তো আপনার আয়ে যোগ হবে না, সেটা আপনার ব্যয়ে চলে গেল। সেজন্য বিক্রয়ের সাথে অন্য কিছু থাকলে সেটা আপনি সবসময় ডেবিটে আনবেন, সেটা কিন্তু আয় হবে না, ব্যয় হবে। ব্যয় আমরা জানি সম্পদ ব্যয় ক্রেডিটে আসে। রেওয়া মিল যদি না মেলে তখন করণীয় কি? জটিল প্রশ্ন। HM আলী ভাই, রেওয়া মিল তো অবশ্যই মিলবে। আর যদি না মিলে তাহলে আপনার যে কোনো একটা বিবরণ আপনার দেওয়া থাকবে না। বিবরণের যে কোনো একটা
হিসাব আপনার দেওয়া থাকবে না। তখন আপনার যদি ডেবিটে বেশি হয় ক্রেডিটে কম হয়, অথবা ক্রেডিটে বেশি হয় ডেবিটে কম হয়, যেটা দেওয়া থাকবে না টোটাল যোগ করে, টোটাল ক্রেডিট এবং টোটাল ডেবিট যোগ মানে টোটাল যোগ করবেন, তারপর একটা থেকে আরেকটা বিয়োগ করে যেটা পাবেন, যে উদ্ধৃতিটা পাবেন সেটা আপনার যেটা গ্যাপ থাকবে সেখানে বসায় দিবেন। এই সম্পর্কে একটা অঙ্ক আপনাদের করাবো আমি, রেওয়া মিল না মেলে না এরকম অঙ্ক একটা করাবো। এই যে মালি ভাই তো আপনি জানেন, তাও প্রশ্ন করছেন। আমি সেটাই বলছি, কমিশনের কথাই বলছি। স্যার আর কমিশন একই। আলী ভাই, রেওয়া মিল মিলে না এরকম অঙ্ক আপনাদের আমি করাবো পরবর্তী ক্লাসে। আশা করি আলী ভাই থাকবেন। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই থাকবে। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে রাখেন। স্যার বা কমিশন এক না। হিসাব বিজ্ঞানে এক না, কিন্তু আমরা হিসাব বিজ্ঞানের বাইরে যারা আছি, সাধারণ ছাত্র যারা আছি, তারা একই কমিশনটাই স্যার মনে করে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যারা দেখছেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। খুদা হাফেজ, আগামীকালকে আবার দেখা হবে।